প্রকৃতির কাছে আমরা সকলেই বিচার চাই। আমরা মনে করি প্রকৃতি কাউকে ক্ষমা করেন না এবং প্রকৃতি সবকিছু জানে, কে ভালো কে মন্দ। হয়তো প্রকৃতি এই কারণে আমাদের কাছে হয়ে ওঠে বিচার প্রার্থনার একটি জায়গা। কবি আল মাহমুদ বোশেক কবিতায় প্রকৃতির কাছে তেমনই বিচার চেয়ে ব্যর্থ হয়েছেন, অথবা অভিমান করেছেন, অথবা বলেছেন কেন প্রকৃতি যথাযথ সময়ে যথাযথ প্রতিশোধ যারা অন্যায়কারী, যারা ধ্বংসকারী, যারা অন্যের অনিষ্টকারী তাদের প্রতি নেন না। এই অভিমানটা তিনি করেছেন। সেই সঙ্গে তিনি আবেদনও করেছেন যে যেন বিচারটা করা হয়। তো বোশেক কবিতাটি আমাদের পাঠ্য, যারা এইচএসসি দেবে নবম দশম শ্রেণী তাদের জন্য। আমি এখন আল মাহমুদের এই কবিতাটি লাইন বাই লাইন পড়ব। যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর শূন্য পানি তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। তাহলে একটি বাতাস, ঝোড়ো হাওয়া, যেটি বুনো হাঁসের ঝাঁক যে আকাশে ওড়ে, এই ঝাঁকগুলো একসাথে, মানে এই পাখিগুলো একসাথে ওড়ার চেষ্টা করে, বুনো হাঁস। কিন্তু বৈশাখের ঝড়ো হাওয়া এই একসাথে থাকাটাকেও বিচ্ছিন্ন করে দেয়। জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে। জেট বিমানের পাখা, বিমানের পাখাকেও কিন্তু আছাড় মারে, দুমড়ে দেয়। নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে। নদীর পানিকে একেবারে শূন্যে তুলাইয়া একেবারে পাকাতে পাকাতে তুলে এদিক ওদিক ছড়িয়ে দেয়। নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। টেলিগ্রাফ নামক যে লাইনগুলো আগে দেখা যেত, টেলিফোনের তার, তাই না? এখন আর দেখা যায় না। যারা একটু বয়স্ক তারা হয়তো বা এইগুলো দেখেছেন। তো এই টেলিগ্রাফের থামগুলোকে একবার নুইয়ে দেয়, মানে হেলে দেয়। সেই পবনের কাছে আমার এই মিনতি, তিষ্ঠ হাওয়া, তিষ্ঠ প্রতাপশালী, একটু নীরব হও, শান্ত হও। মহাপ্রতাপশালী, একটু শান্ত হও। গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। যে গরিব মাঝি, তার একটা নৌকা, সেখানে পাল তুলে সে জীবিকা নির্বাহ করে, পাল তুলে নৌকা চালায়। এই পাল ছিঁড়ে তোমার কি লাভ, কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। চাষির যে বসবাস করে সামান্য একটা ভিটে আছে, সেই বাড়ি ঘর গুড়িয়ে দিয়ে লাভ কি। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে, দুঃখী মায়ের ভাতের হাড়ি। হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে। তো যে বেগুন গাছে দুটি পাতাকে এক জায়গায় করে টুনটুনিরা একটা বাসা বাঁধে। তো ওরকম ঝড় হলে তো আর এই বেগুন গাছও থাকবে না, টুনটুনিদের বাসাও থাকবে না। তো এটি করে তার লাভ কি? কার? বৈশাখের বাতাসের। দুঃখী মা, যার 3 বেলা খাবার জোটে না, সেরকম একটা রান্নাঘরের হাঁড়িতে রাখা ভাত
উল্টে ফেলে দিয়ে বৈশাখের বাতাসের কি লাভ? হে দেবতা বলো, তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে? বাবুই পাখির যে বাসা সেটাকে উড়িয়ে দিয়ে কি লাভ? রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। আরে রামায়ণে তো বহুত কীর্তিগাথা, প্রশংসা এগুলো আছে। কার? পবনের। পবন হচ্ছে হনুমানের পিতা। পবন শব্দের অর্থ হলো বাতাস। তার হনুমানের পিতার নাম হলো পবন, অর্থাৎ বাতাস। তো রামায়ণ যারা পড়েছে তারা তো জানে যে হনুমান কি কি করতে পারত, তাহলে বাতাস তাহলে আরো কি করতে পারে। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। মেঘের সাথীকে বাতাস। তা কালিদাসের মেঘদূত যে মহাকাব্য, কাব্যগ্রন্থ, সেখানে এই বাতাসকে মেঘের সাথী হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে উনি সেটা পড়েছেন, রামায়ণে ওটা পড়েছেন। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো? যারা এই যে বড় বড় বিল্ডিং করেছে, প্রাসাদ গড়েছে লোক ঠকিয়ে, ফাঁকি দিয়ে, তাদের তো একটা ইটও খসে না এই বাতাসে। তাহলে গরিব চাষির ঘরের খুঁটি পর্যন্ত উড়ে যায়, এটা কেন? হায় রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সোলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাটত মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। রাজা সোলেমান তিনি কিন্তু অত্যাচারীদের কঠোর হস্তে দমন করতেন। তার বাহন ছিলেন পবন, মানে বাতাস। তাহলে তো বাতাসেরও এমনই একটা পরিস্থিতি তৈরি করা উচিত যেখানে অত্যাচারীরা শাস্তি পাবে। কবির প্রার্থনা, এটি আশা। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ, কবিদেরও রাজা বলা হয়েছে, মহান রাজা। তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পুরনো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুঁয়ে উড়িয়ে দিতে। অর্থাৎ রবীন্দ্রনাথ বলেছেন যা কিছু শুষ্ক মরা দরকার নেই সেগুলোকে কালবৈশাখীর ফুঁয়ে বা ঝড়ে উড়িয়ে দিতে বলেছিলেন। এসো হে বৈশাখ এসো এসো, তাপসু নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা। এই যে উড়ে যাক যাক, তো এই যে গান, এই গানেই রবীন্দ্রনাথের একটা প্রার্থনার মতো আছে যে বৎসরের আবর্জনা উড়িয়ে নিয়ে যেতে, যা শুষ্ক মরা উড়িয়ে নিয়ে যেতে বৈশাখকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলো। ধ্বংস যদি করবে তাহলে যারা পরগাছা, পরের ঘামে পরের শ্রমে যারা মস্ত দালান গড়ে তুলেছে, তাদের যে বাড়তি বাহাদুরি, এই বাহাদুরিকে গুড়িয়ে ফেলো। এটি প্রার্থনা করেছেন বৈশাখের কাছে কবি আল মাহমুদ। শেষের 4টি লাইন অসাধারণ। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো।
এখন এখানে প্রার্থনা বা আবেদন যাই করা হোক, বাস্তবতা হচ্ছে বৈশাখের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় গরিবেরা, বৈশাখের ঝড়ে ধ্বংস হয় অনেক সময় নিরীহ মানুষ। এটি কবি চাননি, আশাও করেন না। পার্সি বিশি শেলির ওড টু ওয়েস্ট উইন্ড নামক যে কবিতা আছে, লিটল ব্লাড, এখানে এরকমই একটা আবেদন উনি কবিতায় করেছিলেন। ঠিক সেভাবেই কবি আল মাহমুদ এখানে অনেকটা সেরকম আঙ্গিকে কথাগুলো বলেছেন। হয়তো বৈশাখ সমস্ত কিছুকে উড়িয়ে দেওয়ার জন্যে, ধ্বংস করার জন্যে আসেন, ধ্বংসেরও প্রয়োজন আছে, যার জন্য হয়তো আসেন। সৃষ্টি এবং ধ্বংস পাশাপাশি অবস্থান করে। ধ্বংসের সময়, প্রলয়ের সময় তার বাজ বিচার থাকে না। এটি আমরা আশা করি না যদিও, কিন্তু বাস্তবতা হলো হয়তোবা তিনি এটা লক্ষ্য করেন না, যিনি ধ্বংস করেন। তাহার কাছে প্রলয় ও সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় ও সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে নীরব শিশু